স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনামগুলো। ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতি পেল বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী আইইবি। স্কিল মাইগ্রেশন, গবেষণা সহ নানা সুযোগ বাড়ল। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে নগরবাসী। রেল স্টেশন ও টার্মিনালে বাড়ছে যাত্রীদের ভিড়। প্রথম দিনেই হাট ছাড়িয়ে সড়কে উঠেছে কোরবানির পশু। আইনশৃঙ্খলা বাহিনীর নেই কোনো তৎপরতা। ঈদ কেনাকাটায় জমজমাট জুতার বাজার। ক্যাশব্যাক অফারে কেনাকাটায় বাড়তি আনন্দ। এখন থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ নানা দেশে লাইসেন্সধারী প্রকৌশলী হিসেবে কাজ করতে পারবেন বাংলাদেশের প্রকৌশলীরা। স্কিল মাইগ্রেশনের পাশাপাশি শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পাবেন পড়াশোনা, গবেষণা ও কাজের সুযোগ। বাংলাদেশের প্রকৌশলীদের প্রতিনিধিত্বকারী একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটরির স্বীকৃতি পাওয়ায় মিলছে এই সুবিধা। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জুরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার রাতে নয়াদিল্লিতে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং সম্মেলনের বার্ষিক সভায় 23টি স্বাক্ষরকারী দেশ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর আগে থেকেই এই সুবিধা পেয়ে আসছিলেন ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার প্রকৌশলীরা। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা এবং অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর ও প্রবাসী প্রকৌশলী হাসান জিয়াদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর এবং হাসান জিয়াদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শুরুতেই আমি যাচ্ছি রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। জনাব আব্দুস সবুর, নিঃসন্দেহে আমাদের যে এই স্বীকৃতি, এটি বাংলাদেশের প্রকৌশলীদের জন্য একটি বড় সুখবর। এই সুবিধা কখন থেকে মিলবে আমাদের? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে। আমি প্রথমেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যে 1948 সনের 7ই মে প্রতিষ্ঠিত হয়, দীর্ঘ 76 বছরের পথ পরিক্রমায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ধাপে ধাপে শিক্ষার মান, প্রকৌশল শিক্ষার মান উন্নয়ন এবং এক্সেলেন্সি বাড়ানোর জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আর বিশেষ করে 2003 সালে আমরা বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর টেকনিক্যাল এডুকেশন গঠন করি। তখন এটার চেয়ারম্যান ছিলেন আমাদের আন্তর্জাতিক শিক্ষক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর জামিলুর রেজা চৌধুরী স্যার, এবং আমরা 2011-তে আমরা প্রভিশনাল মেম্বারশিপ পাই এবং 2017 সালে আইবি আমাদের এই প্রভিশনাল মেম্বারশিপটিকে আরও এক ধাপ আমরা এগিয়ে নিয়ে যাই। এবং আমরা আজ গতকাল নয়াদিল্লিতে যে আন্তর্জাতিক যে ওয়াশিংটন অ্যাকর্ডের যে মিটিংটি হলো, সেই মিটিংয়ে 23টি দেশ সর্বসম্মতিক্রমে আমাদের বহুল প্রায় 21 বছর ধরে আমরা এই চেষ্টা করে আসছিলাম, সেটা একটা ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সের জন্য, ইঞ্জিনিয়ারিং প্রফেশনালের জন্য আন্তর্জাতিক একটা স্বীকৃতি। এই স্বীকৃতির মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ প্রফেশনাল এক্সেলেন্সিতে, ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সিতে, টেকনোলজিক্যাল এক্সেলেন্সিতে আজকে বিশ্বের যে কোনো দেশের সঙ্গে আমরা একই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। আর সেটা গতকাল যেহেতু আমরা ফুল সিগনেটরি পেয়েছি এবং এই ফুল সিগনেটরি পাওয়ার সাথে সাথেই এটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং সেখানে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের বাইটের যে প্রেসিডেন্ট বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন প্রফেসর সাইফুল আমিন এবং মেম্বার সেক্রেটারি প্রফেসর বায়াজিদ সেখানে রিপ্রেজেন্ট করছেন। আগামীকাল আমি সহ আমাদের একটা টিম, জেনারেল সেক্রেটারি সহ আমরা দিল্লিতে যাব এবং সেই জায়গায় তাদের সেই রিসিপশন আমরা অ্যাটেন্ড করব এবং এর ফলে ইন্টারন্যাশনালি আমাদের
ইঞ্জিনিয়াররা যে কোনো নেগোসিয়েশনে, চাকরিতে নেগোসিয়েশনে আমরা একই সুযোগ সুবিধা পাবো। জি। আগে যেমন হায়ার স্যালারি অন্যরা পেত, এখন আমরাও কিন্তু একই স্যালারিতে যেতে পারবো। এটা একটি অসামান্য অবদান। আর এই জায়গায় আমি বিশেষ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি আমাদের আইবির আজীবন লাইফ মেম্বার, তিনিও কিন্তু আমাদের এই অর্জনে তার একটা বিশাল অবদান আছে। জনাব আব্দুস সবুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি যাচ্ছি জনাব হাসান জিয়াদের কাছে। জনাব হাসান জিয়াদ, এই সুবিধা মেলার জন্য আপনারা অনেকদিন ধরেই এই প্রক্রিয়াটি নিয়ে কাজ করছেন, সেই প্রক্রিয়াটি নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। জি, আমি ইঞ্জিনিয়ার হাসান জিয়া। আমি অস্ট্রেলিয়াতে আসছি অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ইন্ডিপেন্ডেন্ট টিভিকে এবং আমাদের আব্দুস সবুর স্যার ভাইয়াকে, আমাদের আইবির প্রেসিডেন্ট, এবং মঞ্জুর সাহেব, এবং আমাদের সাইফুল আমিন সাহেব বুয়েটের সিনিয়র প্রফেসর। আমাদের ওয়াশিংটন অ্যাকর্ড প্রাপ্তি, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। এই ওয়াশিংটন অ্যাক্রিডিটেশন পাওয়ার ফলে আমাদের কি কি সুবিধা, সেগুলো আমি একটু বর্ণনা করতে চাই। যেমন আমরা অস্ট্রেলিয়াতে প্রায় 2000 ইঞ্জিনিয়ার আছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ, MIST, IUT, সাস্ট, শাহজালাল, সব ইঞ্জিনিয়ার, প্রায় 2000 মতো ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়াতে আমরা কর্মরত রয়েছি। ওয়াশিংটন অ্যাকর্ড পাওয়ার ফলে আমাদের গ্লোবাল রেকগনিশনটা আরো ব্রডার হয়েছে। আমরা প্রভিশনাল অ্যাক্রিডিটেশন ছিল 2016 সালে। ওয়াশিংটন অ্যাকর্ডের ফলে গতকাল যে নয়াদিল্লিতে আমাদের সাইফুল আমিন স্যারের নেতৃত্বে এবং আব্দুস সবুর স্যারের নেতৃত্বে আমাদের যে অ্যাচিভমেন্টটা পেয়েছি, এটার ফলে আমরা আমাদের বাংলাদেশি প্রকৌশল শিক্ষা এখন গ্লোবালি রেকগনাইজড। আমাদের জব ক্ষেত্রে, আমরা মাইগ্রেশন ক্ষেত্রে বিদেশি একজন ইঞ্জিনিয়ার যে সুযোগ সুবিধা পাবে, বাংলাদেশি শিক্ষার্থীরা এবং বাংলাদেশি প্রকৌশলীরা সেম সুযোগ সুবিধাগুলো পাবে সর্বপ্রকার। এবং জব এমপ্লয়মেন্ট বিদেশে এবং দেশে আমরা এখন বিদেশি ইঞ্জিনিয়ারদের মতোই গ্লোবালি আমরা রেকগনাইজ হতে পেরেছি। এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট। ইঞ্জিনিয়ারিং সমাজের জন্য, প্রকৌশলী সমাজের জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তাছাড়া স্কলারশিপ আছে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি, যেমন MIT, সিডনি ইউনিভার্সিটি, মেলবোর্ন ইউনিভার্সিটি, বিভিন্ন টরন্টো ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় যেগুলো ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড ডিগ্রি চাচ্ছে, সেখানে আমরা অনেক সময় পিছিয়ে ছিলাম প্রভিশনাল অ্যাক্রিডিটেশনের কারণে। এখন ওয়াশিংটন অ্যাকর্ড ফুল সিগনেটারি পাওয়ার ফলে আমরা সরাসরি এখন প্রকৌশল হিসেবে আমরা মাস্টার্স বা PhD সুযোগ সুবিধা, রিসার্চের সুযোগ সুবিধা পাচ্ছি, অ্যাজ ওয়েল এজ আমরা মাইগ্রেশনও করতে পারছি। এতে বিদেশের থেকে প্রচুর রেমিটেন্স ইঞ্জিনিয়াররা বাংলাদেশে পাঠাতে পারছে, রেমিটেন্স যোদ্ধারা, এবং প্রচুর টেকনিক্যাল এডুকেশনে প্রচুর একটা মাত্রা যোগ হয়েছে আমি বলতে চাই। এবং ওয়াশিংটন অ্যাকর্ডের ফলে আমরা বিভিন্ন হাইলি স্কিলড টেকনোলজিক্যাল জব, যেমন বিভিন্ন ফেসবুক, বিভিন্ন লিঙ্কডইন, বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে, এবং ওয়াশিংটন অ্যাকর্ড আমাদের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে বাংলাদেশি ডিগ্রি। এর আগে ইন্ডিয়া এবং পাকিস্তান, শ্রীলঙ্কা 2014 এবং 2017 সালে তারা ওয়াশিংটন অ্যাকর্ড পেয়ে গেছে, মালয়েশিয়াও পেয়ে গেছিল। যখন আমি অস্ট্রেলিয়া আসি, তখন আমার মাথায় কোয়েশ্চেন জাগে যে কেন আমরা এখনো আজকে 10 বছর পরে আমরা কেন, বাংলাদেশ কেন পিছিয়ে আছে ইন্ডিয়া পাকিস্তানের থেকে। তখন আমার মনে কোয়েশ্চেন জাগে। তখন আমরা বিদেশি প্রকৌশলীরা একটা টিম গঠন করি, আইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বেস্ট ওভারসিজ চ্যাপ্টার হিসেবে আমাদেরকে রিকগনিশন দিয়েছে আব্দুস সবুর স্যারের নেতৃত্বে। এবং আমাদের এখানে আমরা কুয়েটের বিভিন্ন অ্যালুমনি সবাই একসাথে হয়ে, প্রায় 2000 ইঞ্জিনিয়ার আমরা একসাথে হয়ে, আমরা এলিজাবেথ টেলর, প্রেসিডেন্ট অফ ওয়াশিংটন অ্যাকর্ড, যিনি ছিলেন, উনি একজন অস্ট্রেলিয়ান, আমরা তাকে অ্যাপ্রোচ করি এবং বিভিন্ন অনুষ্ঠানে তাকে দাওয়াত করি। এখানে আমাদের আব্দুস সবুর সাহেব অস্ট্রেলিয়া এসেছেন, সিডনি এসেছেন, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। জনাব হাসান জিয়াদ, একটু আমাদের সঙ্গে থাকুন। আমি এইবার একটু জনাব আব্দুস সবুরের কাছে যেতে চাই। জনাব আব্দুস সবুর, ওয়াশিংটন অ্যাকর্ডের দেশি বিদেশি প্রকৌশলীদের জন্য কি ভূমিকা রাখছে এটি? দেশি বিদেশি প্রকৌশলীদের জন্য যে ভূমিকাটা রাখছে, আজকে যে জিনিসটা আমাদের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। আমরা এতদিন যেমন পলিটিক্যাল ডিপ্লোমেসি বা ইকোনমিক্যাল ডিপ্লোমেসিতে আগাইছিলাম, আমি মনে করি এখন আমরা টেকনোলজিক্যাল ডিপ্লোমেসি, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমেসি, এই জায়গাটাও আমরা সায়েন্স ডিপ্লোমেসিতে আরেক ধাপ এগিয়ে গেলাম, যেটা আমাদের দেশের জন্য, সারা দেশের জন্য একটা বিশাল ভূমিকা রাখবে। আমাদের ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং যে জায়গাগুলো, যেটা আমাদের ওয়াশিংটন অ্যাকর্ডের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ যখন এসেছেন, আমাদের যে আজকে যে পদ্মা সেতু বলেন, টানেল বলেন, MRT বলেন, আজকে অ্যাটমিক যে পাওয়ার, আমাদের স্যাটেলাইট, এই যে জিনিসগুলো, এটা ইন্টারন্যাশনালি গ্লোবালি আমাদেরকে আরো এক ধাপ আগাই দিচ্ছে। এবং এডুকেশনে, ইঞ্জিনিয়ারিং এডুকেশনে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, যেটা এখন আমরা সারা বিশ্বের সঙ্গে কম্পিট করতে পারবো। যেটা একটু আগে আমার ভাই
যেটা বলতেছিল। এবং এই জন্য আমি শুধু আমাদের দেশে এবং দেশের বাইরে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যারা মেম্বার, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আজকের এই ওয়াশিংটন অ্যাকর্ডের জন্য আমরা বিশ্বের কাছে ইনভেস্টমেন্টও আমরা এগিয়ে যাব। এবং বিশেষ করে টেকনোলজিক্যাল যে জায়গাগুলো, ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্সের জায়গাগুলো, এখন বিদেশিরাও বাংলাদেশে আসবে এবং ইনভেস্টমেন্ট বাড়বে। এবং ইঞ্জিনিয়ারিং এর যে সায়েন্সের জায়গাগুলো, এই জায়গায় বাংলাদেশের দিকে সারা পৃথিবী কিন্তু এগিয়ে আসবে। জি জনাব আব্দুস সবুর, আমি আপনাকে একটু থামিয়ে আবারও হাসান জিয়াদের কাছে একটু যেতে চাই। জনাব হাসান জিয়াদ, যেমনটি আমরা জানি যে ভারত এবং শ্রীলঙ্কা আমাদের পার্শ্ববর্তী দেশ, এরা অনেক আগে থেকে এই সুবিধাটা পাচ্ছে, আমাদের এই স্বীকৃতি পেতে এত দেরি হলো কেন? আচ্ছা, আমরা প্রফেশনাল অ্যাক্রিডিটেশন ওয়াশিংটন অ্যাকর্ডে পেয়েছি 2016 সালে। এরপর আমাদের কোভিড আসে। এরপর আমাদের বোর্ড অফ অ্যাক্রিডিটেশন অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেটাকে ব্যাড বলা হয়, সেখানে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি যেমন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং নর্থ সাউথ, আসাম, আইইউটি, এসব ইউনিভার্সিটি সবগুলো অডিট রিপোর্ট আমাদের বিভিন্ন প্রকৌশল যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব ডিপার্টমেন্ট অডিট রিপোর্ট জমা দিতে হতো। এটা একটা সম্পূর্ণ একটা খুবই কমপ্লেক্স প্রক্রিয়া। এটাতে সবার কোলাবোরেশন দরকার ছিল। 2023-24 সালে এটা গতকালই এটা অ্যাপ্রুভ হয়েছে, এই জন্য একটু সময় লেগেছে। কিন্তু শ্রীলঙ্কা, ইন্ডিয়া বা পাকিস্তান, শ্রীলঙ্কা তারা শুরু করেছে অনেক আগে থেকে। যেহেতু আমরা প্রফেশনাল অ্যাক্রিডিটেশন পেয়েছি 2016 সালে, এই জন্য আমাদের কিছু সময় কোভিড এর সময়কালে কিছু বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষে আমরা এটা প্রাপ্তি পেয়েছি। এটা আমাদের প্রকৌশল সমাজের জন্য একটা বিশাল প্রাপ্তি আমি মনে করি। জি জনাব আব্দুস সবুর এবং জনাব হাসান জিয়াদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই স্বীকৃতি পাওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকে রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলো রয়েছে যাত্রীদের ভিড়। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে। সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীদের। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক। এদিকে ভোর থেকেই রাজধানীর মহাখালী, গাবতলী, সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের ভিড়। বিকেলে এই ভিড় আরও বাড়ার আশা পরিবহন সংশ্লিষ্টদের। এদিকে যাত্রী চাপ বাড়ায় টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। কালকে আমার সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে, সো কালকে আমার ফাইনাল শেষ হয়ে বিকাল 3টায়, তারপরে আর যাওয়ারইও হয় নাই। ভাবছি আজকে সকালে চলে যাবো, কিন্তু সকালে যাইতে পারি নাই। দ্যাটস হোয়াই এখন যাইতেছি, এই জন্য ভিড় ভাই, জ্যামে এত জ্যাম। আস্তে আস্তে আর কি যাত্রীর চাপ বাড়তেছে, বোঝা যাবে আর কি। আজকে তো বৃহস্পতিবার ছুটির দিন, সময় গেলে বোঝা যাবে আর কি অন্যবারের তুলনায়। তারপর যাত্রী অনেক আছে। কোনো ঝামেলায় পড়ি নাই, মনে হয়েছে যে ভালোই, আল্লাহর রহমত, ভালোভাবে যেন বাড়িতে পৌঁছতে পারি। পরিবেশ আমার কাছে ভালোই মনে হচ্ছে, বাড়ি যাচ্ছে, সব মিলিয়ে ভালো। রাজধানীতে কোরবানির পশুর হাট শুরুর প্রথম দিনেই নির্ধারিত জায়গার বাইরে সড়ক ও ফুটপাতে বেচা কেনা করতে দেখা গেছে। সড়কের ওপর অস্থায়ী বাঁশ খুঁটি বসিয়ে গরু ছাগল বেঁধে রাখা হয়েছে। এতে রাজধানীর তেজগাঁও সহ বিভিন্ন সড়কের আশপাশের জায়গায় দখল হয়ে গেছে। এসব সড়কে দেখা দিয়েছে যানজট, চলাচলে বিপাকে পড়েছেন জনসাধারণ। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে কোরবানির হাটের বাইরে রাস্তায় কোনো পশু রাখা যাবে না জানিয়ে কঠোর নির্দেশনা দেয় ডিএমপি ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে রাজধানীতে প্রথম দিনেই হাটগুলোয় কোরবানির পর্যাপ্ত পশু দেখা গেছে। অনেকে ঘুরে দরদাম করছেন, তবে বিক্রি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজ বিকেলের পর থেকে ক্রেতা বাড়ার আশা তাদের। ভোগান্তি যে প্রকার দেখলাম, যে আসার সময় যে প্রবলেমগুলো ফেস করতেছে, যেখানে মানে 5 মিনিটের রাস্তা, সেটা অলরেডি আমার 20 থেকে 25 মিনিট অতিবাহিত হয়ে গেল। এখান থেকে সেই কলোনি বাজার পর্যন্ত, তারপর ওদিকে নাবিস্কো পর্যন্ত সবগুলো রাস্তায় মোটামুটি ব্লক হয়ে গেছে। গাড়িগুলো আসতেছে, দেখানো খুব জ্যাম হয়ে গেছে অতিরিক্ত। সড়কে হাট বসানো যাবে না, নমনীয় হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। দুপুরে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় আইজিপি আবারও এক হাটের পশু অন্য হাটে নেওয়া যাবে না বলে জানান। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন। যাতায়াত নির্বিঘ্ন করার জন্য যেটা করার এটা করবো, আমরা যে নলেজে আসছে এটার ব্যবস্থা আমরা নিব। আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি।
কোরবানির পশু বেচাকেনা নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, তেজগাঁওয়ের হাট ব্যবস্থাপনা কেমন দেখছেন? এবং যেমনটি আমরা জানছি যে সকাল থেকে তেজগাঁওয়ের রাস্তাতেও পশু রাখা হচ্ছে, যদিও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সড়কে গরু ছাগল বসানো যাবে না। হুঁশিয়ারির পরেও আইনশৃঙ্খলা বাহিনী আসলে এটি নিয়ে কোনো আলাদা ব্যবস্থা নিয়েছে কিনা? ক্যামেরা দেখে মূলত পুলিশ আসছে। আমি যদি একটু দেখাতে চাই, ক্যামেরার ঠিক পিছনে আমরা এখানকার পুলিশ যারা তারা তৎপরতা শুরু করেছেন, যদিও তাদের আসলে কি জানার কথা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সহকর্মী পুলিশ দেখানোর চেষ্টা করছেন যে তারা এখানে নুরুল ইসলাম সহ অন্যান্য যে সমস্ত লোকজন রয়েছেন তারা আসলে এখানে তৎপরতা দেখানোর চেষ্টা করছেন। আমি যদি একটু বলি, এখানে দুটো হাসপাতালও কিন্তু পাশে রয়েছে, অর্থাৎ নাক্কা গলা ইনস্টিটিউট এবং তেজগাঁও উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই দুটি একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যার কারণে এই তেজগাঁটি একদমই সমগ্র তেজগাঁটি একটি গরুর খামারে পরিণত হচ্ছে। কোন রকম ব্যবস্থাপনার কথা যেটি বলা হয়েছিল বা যেই শর্তগুলো হয়েছিল সেই শর্তগুলো আসলে মানা হয়নি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেই পরিমাণ এই গাড়িটি কিন্তু এই যে বাস, সেই বাসটি এখানে ঢোকার কথা, ওই দিকে রাস্তা ব্লক থাকার কারণে বলাকার এই গাড়িটি মহাখালী হয়ে আসলে যাওয়ার কথা, কিন্তু সেদিকে রাস্তা ব্লক হয়ে থাকার কারণে তারা এই দিক দিয়ে আসলে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। পাশে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্সও দেখতে পাচ্ছেন, যে এই অ্যাম্বুলেন্সও কিন্তু আসলে এতক্ষণ আটকা পড়েছিল। নিশ্চয়ই অ্যাম্বুলেন্সটি আসলে যাত্রীবাহী বা রোগীবাহী অ্যাম্বুলেন্স। তো আমরা প্রথম সকাল থেকে এখানে কোনো তৎপরতা দেখিনি। যেটি হয়, পুলিশের সাথে আসলে একটি আতাতের ব্যবস্থা থাকে ইজারাদার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে, এবং তারই ফলশ্রুতিতে টোটাল তেজগাঁও যে এলাকাটি সেটি একটি খামারে, আমি যেমনটা বলেছিলাম, সেটি পরিণত করেছে, যার কারণে সাধারণ মানুষ নির্বিঘ্নে যেতে পারছে না। আরও একটি আসলে কেন এত গরু এসেছে, এর আগেও আমরা দেখেছি যে এই দিকটাতে কখনো গরু আসতে দেখিনি, অর্থাৎ গরু নিয়ে খামারিদের বসতে দেখিনি। তারা যেটি বলছেন যে আফতাবনগরের যে হাট, সেই হাটটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তার প্রভাব পড়েছে শাহজাহানপুরে, তার প্রভাব পড়েছে মেরাদিয়াতে, তার প্রভাব পড়েছে এই তেজগাঁর যে গরুর হাট সেটিতে। কোনো একদমই চরম অব্যবস্থাপনা রয়েছে এখানে। এর বাইরে এখানকার স্বেচ্ছাসেবক যারা, তারা আসলে এক ধরনের গুন্ডার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা জোর করে এখানে যেটি বলেছেন, কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে কোনো কোনো দোকানের সামনে সেখানে জোর করে গরু বসিয়ে দিয়েছেন। আর এর বাইরে আপনি পরিস্থিতি একদম হজা বরলা পরিস্থিতি, যারা দূরপাল্লা অর্থাৎ এই ঈদের উৎসবকে ভাগাভাগি করতে যারা দূরে যাবেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলগামী যে সমস্ত যাত্রী রয়েছেন কিংবা উত্তরাঞ্চলগামী যারা আসলে এই দিকটাতে ব্যবহার করে থাকেন, তারা মূলত এই রাস্তাটিতে আসলে নির্দিষ্ট সময় তার যদি বাস থেকে থাকে কিংবা লঞ্চের যাত্রী আছে বা ট্রেনের যাত্রী, তাদের কিন্তু সেটি মিস করতে পারে। পুলিশ এখন তৎপরতা দেখাচ্ছে, আমি যেটি বলছিলাম যে ক্যামেরা দেখে তারা তৎপরতা দেখাচ্ছেন, এবং এই রাস্তার যে গড়িগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে ডিভাইডারের পাশে যে গড়িগুলো বাধা রয়েছে, পশু বাধা রয়েছে, সেগুলোকে পুলিশ আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। জানি না সেটি আমরা আসলে এখান থেকে সরে যাওয়ার পরে সেই প্রচেষ্টা তাদের বা সেই তৎপরতা অব্যাহত থাকবে কিনা। আমরা যেটি দেখি যে অনেক সময় সাংবাদিক বা কেউ ঊর্ধ্বতন কেউ আসলে তাদের তৎপরতা বাড়ে, এবং সেই সাংবাদিকরা বা ঊর্ধ্বতন কর্মকর্তারা চলে যাওয়ার পরে তাদের সেই তৎপরতা কমে যায়। নিশ্চয়ই আরো 4 দিন এরকম ভোগান্তির মধ্য দিয়ে অন্তত তেজগাঁর এই রুটটি যারা ব্যবহার করবেন বা এলাকার যারা বাসিন্দা বা এলাকাতে যারা অফিস করেন তাদের এই ভোগান্তিতে পোহাতে হবে। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন। প্রশাসনের নির্দেশনা অমান্য করে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানের 2টি মাঠে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। সদর উপজেলা আমরাতলী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসংখ্য খুঁটি বসানো হয়েছে পশু বাঁধার জন্য। বিদ্যালয়ের গেটে টাঙানো হয়েছে হাটের ব্যানার। মাঠে হাট বসানো নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা, তবে প্রশাসন বলছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় হাটের অনুমতি দেওয়া হয়নি। ইজারাদার অন্য স্থান দেখে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের মাঠে বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনাকে ব্যবহার করে হাটের জন্য যারা আয়োজন করতে গিয়েছিল তাদেরকে কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, এবং আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি হাটেরও কিন্তু সে ধরনের অনুমোদন দেওয়া হয়নি। ঈদ কেনাকাটায় জমজমাট জুতার বাজার। রাজধানীর এলিফ্যান্ট রোড, ধানমন্ডি এলাকার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ঈদের নতুন ডিজাইন থেকে ক্রেতারা বেছে নিচ্ছেন তার পছন্দের জুতা। তারা বলছেন বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফারে কেনাকাটায় যোগ হয়েছে বাড়তি আনন্দ। আর কয়েকদিন পরই ঈদ উল আজহা। ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। অন্যান্য কেনাকাটার পাশাপাশি ক্রেতারা ভিড় করছেন জুতার দোকানে। ঈদ কেনাকাটায় যেসব দোকানে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার চলছে সেসব দোকানে তুলনামূলকভাবে ক্রেতা বেশি দেখা গেছে। আমার অনেক কালারের জুতাই পছন্দ, বাট আমি সবসময় কিনতে গেলে আমি হিল বা স্নিকার্স খুঁজি। বিকাশে অফার আছে, 10% আছে, 20% অফার আছে। বিক্রেতারা বলছেন
রোজার ঈদের তুলনায় সবসময় কোরবানির ঈদে বেচাকেনা কিছুটা কম, এরপরও শেষ মুহূর্তে ক্রেতার চাপ বাড়বে বলে আশা তাদের। বেচাকেনা মোটামুটি ভালো, আরও সামনে যেহেতু 4-5 দিন সময় আছে, কাস্টমার আরও আসবে ইনশাল্লাহ। আমাদের যেহেতু ফিক্সড দোকান, কাস্টমার অনেক ক্ষেত্রে একটু ডিসকাউন্ট চাচ্ছে, সেক্ষেত্রে বিকাশটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এদিকে ঈদের কেনাকাটার পাশাপাশি রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয়ও চলছে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার। বিকাশ থেকে আমরা একটা 10%-এর অফার পাচ্ছি, যেটা আমি পেমেন্ট করলে হয়তো আমার টোটাল বিল থেকে 10% ডিডাক্ট করবো। এটা একটা গুড অফার আমার কাছে মনে হচ্ছে। স্টেক, সি ফুড, রিবস, এটার জন্য ফেমাস আর কি টর্নেডো মাছটা। অফারেও খাবারের সর্বোচ্চ মান নিশ্চিত করার কথা জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের মোস্ট পপুলার হচ্ছে রিবস অ্যান্ড স্টেক, আর এখন এই মুহূর্তে আমাদের যে অফারটা আছে এটা হচ্ছে রিব মেড। আমাদের বিকাশে একটা অফার চলতেছে, যে কোনো পেমেন্ট করার পরে 10% ক্যাশব্যাক পাওয়া যাবে। ঈদ ছাড়াও স্বাভাবিক সময়ে কেনাকাটা, খাওয়া দাওয়াতেও অনেক দোকানে চালু থাকে নানা অফার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জ শহরে একটি কুরিয়ার সার্ভিসের কাউন্টার থেকে 187 বস্তা ভারতীয় পণ্য জব্দ করেছে টাস্ক ফোর্স। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গত রাত 9টা থেকে 4 ঘণ্টা ব্যাপী চলে এই অভিযান। সুনামগঞ্জ সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফের নেতৃত্বে পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা এই অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাই পথে আনা ফুচকা, বাদাম, চকলেট, হরলিক্স, কসমেটিক্স সহ 187 বস্তা ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও তা কোটি টাকা ছাড়াবে বলে প্রাথমিকভাবে ধারণা প্রশাসনের। ফের গোলাগুলি আর মর্টার শেলের শব্দে কেঁপে উঠল টেকনাফের শাহপরীর দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মধ্যরাত থেকে থেমে থেমে আসা শব্দে আতঙ্কে দুই দ্বীপের বাসিন্দারা। স্থানীয়রা জানান, মিয়ানমারের মংডু শহরের হাসুরাতা ও মেরুল্লা গ্রাম থেকে ব্যাপক মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে। এদিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে গুলি চালানোর কারণে 7 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে। এর জেরে ওষুধ, খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছেন দ্বীপের প্রায় 10,000 বাসিন্দা। তবে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচলের বিকল্প রুট খোঁজা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিবর্তনমূলক, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা 2024-এর পর্যালোচনা ও সুপারিশ নিয়ে টিআইবি ও আর্টিকেল 19 আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন মূলত খোলস পরিবর্তন ছাড়া আর কিছু নয়। এতে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার খর্ব করার আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আগের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল সেটারই নামান্তর মাত্র, এবং সেটার মধ্যে আগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে নিবর্তনমূলক ধারাগুলো সেগুলো যেমন রয়েছে, একইভাবে সে কারণে যে মানুষের অধিকার, এই দেশের মানুষের অধিকার লঙ্ঘন, বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, তথ্য প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সেটাকে আসলে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক হাতিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। ট্রেনে আম পরিবহনে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজিতে খরচ মাত্র 1.5 টাকা। অথচ এতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, রেলের অব্যবস্থাপনা ও রুট সমস্যার কারণে এই উদ্যোগ সফল হচ্ছে না। এজন্য রেল বিভাগকে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি তাদের। এদিকে ধারাবাহিক লোকসান দিয়েও এই সার্ভিস চালু রাখা নিয়ে রেল বিভাগের বিরুদ্ধে উঠেছে নানা প্রশ্ন। আম পরিবহনে 2020 সাল থেকে রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে ঢাকায় যাতায়াতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেল বিভাগ। প্রতি কেজি আম পরিবহনে খরচ 1 টাকা 47 পয়সা। এতেও সাড়া নেই ব্যবসায়ীদের। 173 টন ধারণ ক্ষমতার ট্রেনে এবারও প্রথম দিনে আম গেছে মাত্র 4.5 টন। ট্রেনে আম পরিবহনে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কয়েক দফা টাকা খরচের পাশাপাশি ভোগান্তির অভিযোগ ব্যবসায়ীদের। ট্রেনে পাঠালে হয় তাকে কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে নিতে হয়। সেই ক্ষেত্রে তাদের কোনো ফিডব্যাক নাই যে কাস্টমারটাকে পাঠালাম তাকে যে তারা রিং দিবে বা SMS করবে, এ ধরনের কোনো দায়িত্ব তাদের নাই। লোকসান দিয়ে এই সার্ভিস চালু রাখায় উঠেছে নানা প্রশ্ন। তবে এই খাতকে লাভজনক করতে ডাক বিভাগের সাথে সমন্বয়ের দাবি ব্যবসায়ী নেতাদের। ডাক বিভাগ একেবারে বন্ধ অবস্থায় আছে, সেই ডাক বিভাগকে কাজে লাগার জন্য
তারই ফলশ্রুতিতে সচিব মহোদয় একটা কথা বলেছিল যে আমাদের সাথে এমইউ হচ্ছে এসএ পরিবহন আর সুন্দরবনের সাথে। যদি এসএ পরিবহন এবং সুন্দরবনের সাথে এমইউটা হয়ে থাকে তাহলে কেন ব্যবসায়িকদেররা কাছে এই মেসেজটা পৌঁছাতে পারলো না, তার ব্যর্থতা কে নেবে? প্রতি বছর ধারাবাহিকভাবে লোকসান হলেও তা লাভজনক করতে তেমন পদক্ষেপের কথা জানাতে পারেননি কর্তৃপক্ষ। মাননীয় মন্ত্রী আমাদের রাজশাহীতে এসে আমাদের বিভাগীয় কমিশনার অফিসে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার সংশ্লিষ্টদের সাথে শেয়ার করেছেন বিষয়টা। এটা একটা প্রচারের একটা অংশ হিসেবে, এবং এটা হবে আমরা আশা করি। আমরা মাত্র শুরু হয়েছে। 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত আম পরিবহন করে মোট আয় হয়েছে 46,29,140 টাকা। এর বিপরীতে 1,47,22,000 টাকা লোকসান গুনতে হয়েছে রেল বিভাগকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার বিরতির সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।